মার্চ এপ্রিলে ৩০ টাকা দরে ১৫ কেজি করে চাল পাবেন ৫০ লাখ পরিবার। ঈদে বিনামূল্যে ১০ কেজি করে চাল পাবেন কোটি পরিবার। রোজায় ভ্রাম্যমাণ গাড়িতে মিলবে গরুর মাংস। ৫০ কোটি টাকার বেশি ক্ষতিগ্রস্ত খেলাপি গ্রাহকদের সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। সংকটে আশার আলো বলছেন ব্যবসায়ীরা। যাচাই বাছাইয়ে সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। পানির ন্যায্য হিস্যা দাবিতে এবার তিস্তা পারে অভিনব প্রতিবাদ। অংশ নিচ্ছেন মির্জা ফখরুল সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতিতে মরছে নদী, বলছেন গবেষকরা। বেরিয়ে আসছে স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতির ফিরিস্তি। করোনাকালে বিদেশি সংস্থার দেয়া 700 মিলিয়ন ডলারের কাজে জালিয়াতি। কমিশন পেতেন প্রকল্প এবং মোদি ট্রাম্প বন্ধুত্বেও ভাগ্যের চাকা ঘুরল না ভারতীয়দের। ফের হাতপাশি কলে বেঁধে ১১৬ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। বিজেপির সমালোচনায় বিরোধিতা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। মার্চ এপ্রিলে ৩০ টাকা দরে ১৫ কেজি করে চাল পাবেন ৫০ লাখ পরিবার। আর ঈদে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে কোটি পরিবারকে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ডিসি সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের একথা জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বলেন, রমজান উপলক্ষে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৩ লাখ মেট্রিক টন চাল বিক্রি করবে সরকার। মার্চ মাস, এপ্রিল মাস, 2 মাস 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। 30 কেজি করে পাবে, 15 টাকা কেজি করে চালটা পাবে, 2 মাস পাবে আপনার 50 লক্ষ পরিবার সারা দেশে। এই গেল 3 লাখ টন চাল যাবে এখানে। তারপরে আপনার টিসিবির মাধ্যমে যাবে তেমনভাবে প্রায় 50 লাখ টন করে 1 লাখ টন চাল যাবে। ওএমএস কর্মসূচি আছে, তার মাধ্যমে আরও 50 লাখ করে 1 লাখ টন চাল যাবে। তারপরে আপনার ঈদের সময়ে 1 কোটি লোক পাবে 10 কেজি করে চাল পাবে উপহার হিসেবে ফ্রি। এবারও রমজানে ভ্রাম্যমাণ গাড়িতে দুধ, ডিম, মাছের পাশাপাশি গরুর মাংস বিক্রি করবে প্রাণী সম্পদ অধিদপ্তর। দাম নির্ধারিত হতে পারে 650 টাকা কেজি। রোববার রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত এক কর্মশালা শেষে একথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সরকারের এই সিদ্ধান্তে নিম্ন আয়ের মানুষ উপকৃত হবেন বলে মনে করেন ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। গত কয়েক বছর ধরেই রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রি করে আসছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে এবার জানানো হয়েছিল অন্য পণ্য বিক্রি হলেও থাকবে না গরু ও খাসির মাংস। অবশেষে গেল 12 জানুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এবারে 650 টাকা কেজি দরে বিক্রি হতে পারে গরুর মাংস। রোববার রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠান শেষে নিম্ন আয়ের মানুষদের এমন সুখবর দেন প্রাণী সম্পদ উপদেষ্টা। শুধু এইটুকু জানিয়ে রাখি যে আমরা ডিম, দুধ, মুরগির মাংস এবং গরুর মাংস দিচ্ছি আমরা, এবং সেটা মানে 650 টাকায় মানে গরুর মাংস দিতে পারবো। সরকারের নতুন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। দাম গতবারের মতোই 600 টাকা করার পক্ষে সংগঠনটির অবস্থান। এটা আসলে খুবই প্রয়োজন ছিল। এটা না হলে আসলে মাংস ব্যবসায়ীদেরকে কন্ট্রোল করা, দাম নিয়ন্ত্রণ, বাজারে দাম নিয়ন্ত্রণ করা একটু কষ্ট হতো। পাশাপাশি এই যে নিম্ন আয়ের মানুষরা যে একটু কম মূল্যে ভালো মানের জিনিস পাবে সেটাও নিশ্চিত হতো। গত বছর আমরা বিক্রি করছিলাম ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে 600 টাকা কেজি, আর এই বছর বোধহয় ওনারা দাম নির্ধারণ করতে চাচ্ছেন 650 টাকা কেজি। এটা নিয়ে কোনো বিবেচনা করার সুযোগ আছে কিনা, সম্ভব হলে আমার কাছে মনে হয় নিম্ন আয়ের মানুষটা আর একটু বেশি এই সুফলটা পেতে। গত বছর 600 টাকা কেজি দরে গরু আর 900 টাকা কেজি দরে খাসির মাংস বিক্রি করে প্রাণী সম্পদ অধিদপ্তর। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি এখন আমরা আলোচনা করব ক্ষতিগ্রস্ত খেলাপি গ্রাহকদের কেন্দ্রীয় ব্যাংকের সুবিধা দেওয়া নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। জনাব আশরাফ আহমেদ, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা আলোচনা করব, তার আগে একটি প্রতিবেদন দেখে আসি।
50 কোটি টাকার উপরে খেলাপিদের নতুন করে সুবিধা দেওয়ার কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগের পক্ষে ব্যবসায়ীরা। তাদের দাবি, সুবিধা না দিয়ে আবারও বাড়তে পারে খেলাপির সংখ্যা, আটকে যাবে আমানতকারীর অর্থ, থমকে যেতে পারে অর্থনীতির চাকা। তবে ঢালাও সুবিধা দেওয়ার বিপক্ষে মত অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তবে ব্যাংক খাতে রেখে যান প্রায় 2,85,000 কোটি টাকার খেলাপি ঋণ। সীমাহীন লুটপাট ও অনিয়মের জেরে তৈরি হওয়া খেলাপিদের পরিমাণ আরও বেশি বলে মনে করে অন্তর্বর্তী সরকারের অর্থনীতির শ্বেতপত্র কমিটি। এমন পরিস্থিতিতে নতুন করে খেলাপি হওয়া ঠেকাতে 50 কোটি টাকার বেশি খেলাপি গ্রাহকদের যাচাই বাছাই সাপেক্ষে সুবিধা দিবে বাংলাদেশ ব্যাংক। এজন্য গঠিত হয়েছে 5 সদস্যের একটি কমিটি। বন্যা পরিস্থিতি আমরা গিয়েছে, তারপর সরকারের একটা পরিবর্তন হয়েছে, এই সমস্ত পরিস্থিতিগুলো অনেকগুলো বিজনেসের মধ্যে হ্যাম্পার হয়েছে। আমরা মনে করছি এই ধরনের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে যে সমস্ত ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যদি কিছুটা সহযোগিতা দেওয়া যায় তাহলে এটা বাংলাদেশের অর্থনীতিতে এই কোম্পানিগুলো আবারও রিভাইভ করে তাদের কন্ট্রিবিউশন রাখবে। কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগের পক্ষে মত দিয়ে ব্যবসায়ীদের সংগঠনগুলো বলছে, গণ অভ্যুত্থানের পরবর্তী শ্রমিক অসন্তোষের জেরে অনেক ব্যবসায়ী সংকটে পড়েছেন। সংকট উত্তরণে কেন্দ্রীয় ব্যাংকের এই সুবিধা সহায়ক হবে। গুডসগুলো পোর্টে নষ্ট হয়ে যায়, অনেক সময় রাজনৈতিক অস্থিরতার কারণে তার ফ্যাক্টরিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরকম যদি নাকি তার কেস থাকে, অবশ্যই আমি মনে করি যে সেই ক্ষেত্রগুলোতে অবশ্যই রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করতে পারে। ব্যবসা যদি কেউ করতে চায় এবং তার যদি গুড ইন্টেনশন থাকে, তাকে সুযোগ দেওয়া যেতে পারে আমার মনে হয়। যদি সে মানি লন্ডারিং করে না থাকে, হয়তো বিজনেস তো ফেল করতেই পারে, তার একটা এক্সিট পলিসি থাকতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, নতুন করে খেলাপি না বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ কাজে আসলেও ঢালাওভাবে সুবিধা দেওয়া যাবে না। যাচাই বাছাই করার ক্ষেত্রে থাকতে হবে সতর্ক। ব্যবসাটাকে এগিয়ে নিয়ে আসার জন্য সাময়িক কোনো সাপোর্ট দিয়ে যদি লং টার্ম ব্যাংকের যে সমস্ত ঋণ খেলাপি সেগুলোকে যদি উদ্ধার করে আনার কোনো সুযোগ থাকে, সেটি একটা জিনিস, কিন্তু ঢালাওভাবে সবাইকে সুযোগ না দেয়া। নতুন সুবিধা দিতে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার কোথায় কোথায় পরিবর্তন আনতে হবে তা কমিটির সুপারিশের ভিত্তিতে করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, এবার ফিরছি আলোচনায়। জনাব আশরাফ আহমেদ, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, তার ভিত্তিতেই বলতে চাই, এই যে কেন্দ্রীয় ব্যাংকের দেয়া নতুন যে সুবিধা, এর ফলে আসলে ব্যবসায়ীরা কতটুকু লাভবান হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখুন, প্রথমে একটা জিনিস বলে রাখি যে আমরা যেটাকে সুবিধা বলছি, এটা কিন্তু আসলে পৃথিবীর জুড়ে সমস্ত ব্যাংকিং সিস্টেমে এটা অত্যন্ত নর্মাল একটা ব্যাপার, যে এটা খুবই স্বাভাবিক যে কোনো একটা ব্যবসা চলতে চলতে হয়তো বা দেখা গেল যেই বেসিসের লোনটা দেওয়া হয়েছিল, যেই প্রজেকশনের বেসিসের লোনটা দেওয়া হয়েছিল, সেটা আর নেই। ফলে কী হবে, যে ব্যবসায়ী কিংবা ওই ব্যবসাটা থেকে ওই পরিমাণে লোন আদায় সময় মতো সম্ভব হবে না। তখন স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে এটাকে রিস্ট্রাকচার করা, যে যদি দেখা যায় যে এই ব্যবসাটাকে যদি আরও কিছুটা বেশি সময় দেওয়া যায় তাহলে হয়তো এটা ফেরত দিতে পারবে, কিংবা দেখা যেতে পারে যে ওয়ার্কিং ক্যাপিটাল ছিল, এখান থেকে কিছুটা লস হয়ে গেছে, এটাকে একটু লঙ্গার টার্মে টার্ম আউট করা, এটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। বরং আমি এইভাবে বলবো যে আমরা বহু দশক ধরে আসলে খুব আননেসেসারিলি কতগুলো জিনিস চাপিয়ে দিয়েছি, যেগুলো আসলে ঋণ গ্রহীতাদের জন্য মোটেই সুখকর ব্যাপার ছিল না। জি জি। আর যদি বলি, মানে এই সুবিধার যে অপব্যবহার কতটুকু হওয়ার আশঙ্কা রয়েছে, আর এতে রাজনৈতিক কোনো প্রভাব পড়ার আশঙ্কা আছে কিনা? দেখুন, যে কোনো কাজ করতে গেলেই সেটার অপব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আপনি যদি আমাকে বলেন যে না জানি কোন কালে না জানি কে একটা অপব্যবহার করেছিল এই জন্য সবাই রাস্তা বন্ধ, সেটা তো আসলে কোনোভাবেই কাম্য একটা স্ট্র্যাটেজি হতে পারে না। এবং রাজনৈতিক সুবিধার ব্যাপারে যদি বলুন, দেখুন এইখানে আমি মনে করি এটা উল্টো দিকে করা উচিত, যে এই ব্যাংকগুলোর ম্যানেজমেন্ট এবং বোর্ডের উপরে কঠোর নজরদারি থাকা উচিত, যাতে এই ধরনের কোনো অনৈতিক কাজ তারা করতে না পারেন। বরঞ্চ এটাকে যদি বলা হয় যে কোনো ব্যবসায়ীকে এটা দেওয়া যাবে না, বরঞ্চ সেক্ষেত্রে আমি মনে করি এটা হিতে বিপরীত হয়। আর যে কমিটি গঠন করা হয়েছে, তো দেখা যাচ্ছে যে সেই কমিটিকে কোন কোন বিষয়গুলোর উপর নজর রাখতে হবে বলে আপনি মনে করেন? দেখুন, একটা স্ট্যান্ডার্ড কতগুলো ফিল্টার আমরা আশা করি হবেই, কারণ যেমন উইলফুল ডিফল্টাররা বাদ যাবেন, যারা ডাইরেক্টলি ট্রেড ফ্রডের সাথে জড়িত তারা বাদ যাবেন, কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে এটা আসলেই ব্যবসায়িক কারণে ক্ষতিটা হয়েছে, কিংবা পারিপার্শ্বিকতার কারণে, সেটা শ্রমিক অসন্তোষ হোক, কিংবা ঘূর্ণিঝড় হোক, কিংবা আপনার ইন্টারেস্ট রেটের বেড়ে যাওয়া হোক, কিংবা এক্সচেঞ্জ রেটের শক হোক, এই ব্যাপারগুলো মাথায় রেখে কিন্তু এই জিনিসগুলোকে অ্যাপ্রুভ করা উচিত। এবং আমি মনে করি যে
এই যে এই সুবিধা যেটাকে বলছি আমরা, এটা আসলে কি? এটা হচ্ছে যেই টাকাটা একজন গ্রাহক একজন ঋণ গ্রহীতা ফেরত দিতে চাচ্ছেন তাকে এক্সট্রা সময় দিতে হবে, ব্যাপারটা কিন্তু তার বাইরে কিছু না। সো সেই হিসাবে আমি মনে করি এটা অত্যন্ত লেনিয়েন্টলি করা উচিত। বরং এখানে খালি একমাত্র দেখার ব্যাপার হচ্ছে যে তিনি আসলে সেটা টাকাটা উইলফুল ডিফল্টার কিনা, যে টাকাটা উনি আসলে সরিয়ে ফেলেছেন কিনা। এরকম না হলেই আমি মনে করি যে আর কোনো বাধা নিষেধ থাকার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। জি, আচ্ছা, এই যে আগেও যে বলছিলাম যে আসলে এখানে কোনো প্রভাব পড়ার এখন আশঙ্কা রয়েছে কিনা এই মুহূর্তে যদি বলি। দেখুন, প্রভাব সবসময় থাকে, সেটাকে আপনি নৈতিক কিংবা অনৈতিক, নৈতিক প্রভাবও একটা প্রভাব। এই ক্ষেত্রে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই ফোকাসটা হওয়া উচিত ব্যাংক বোর্ড এবং ম্যানেজমেন্টের উপরে, যে তারা যাতে তাদের যে সঠিক দায়িত্ব সেটা যাতে তারা পালন করেন, সেটা ইনশিওর করতে পারলেই কিন্তু বাকিটা ফলস ইনটু প্লেস। জি, আচ্ছা, মানে এই যে ঋণ দেওয়া হবে, মানে এর ফলে আসলে ব্যবসায়ীরা কতটুকু সুবিধা পাবেন, মানে আসলেও কার্যকর হবে কিনা আপনার মনে হয়? দেখুন, রিয়ালিটি হচ্ছে বাংলাদেশের রিয়েল ইকোনমি একটা বড় ধরনের শক ওয়েভের মধ্যে গেছে গত 5 বছর ধরে। বিকজ কোভিডের সময় থেকে আপনার কোভিডের শাটডাউন, তার পরবর্তীতে আপনার আমাদের যে এক্সচেঞ্জ রেটের সিনারিও, আমাদের যে ইন্টারেস্ট রেটের সিনারিও, এই তিনটা জিনিস কিন্তু মোটামুটি আমাদের একটা বড় ধরনের ক্যাপিটাল লসের মুখোমুখি করে দিয়েছে। ফলে যেটা হয়েছে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পুঁজির যোগান সেটা কিন্তু ড্রাস্টিক্যালি কমে গেছে। যতটুকু ক্যাপিটাল অ্যাভেলেবেল ছিল সেখান থেকে একটা বড় অংশ কিন্তু এই তিনটা কারণে আসলে আমরা লুজ করে ফেলেছি। এর ফলে যেটা হচ্ছে যে আমাদের এবিলিটি টু রিপে, এবিলিটি টু জেনারেট ক্যাশ, এটাও কিন্তু কমে গেছে। এটা মাথায় রেখে আপনাকে স্বীকার করতে হবে যে এই অবস্থায় যদি আমরা রিস্ট্রাকচারিংয়ের উইন্ডোগুলো না খুলি তাহলে কিন্তু আমরা সাস্টেন করতে পারবো না। সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে, দেখুন, আমরা কিন্তু বলছি যে আমরা বেজেল 3 স্ট্যান্ডার্ডে যাব। দুনিয়ার কোথাও বেজেল 3 স্ট্যান্ডার্ডে যাওয়ার ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, আমি মনে করি এটা যাওয়া উচিত। একই সাথে এটা মনে রাখতে হবে যে বেজেল 3 স্ট্যান্ডার্ড যেখানে আছে সেখানে কোথাও সিআইবি ক্রস ডিফল্ট, যেটা যে কোনো একজন ডিরেক্টর ব্যাড ডেট হলে সেটা বাকি সমস্ত কোম্পানি এফেক্টেড হবে, তার ওয়ার্কিং ক্যাপিটাল বন্ধ হয়ে যাবে, কিংবা আপনি রিস্ট্রাকচারিং প্রয়োজন হলে রিস্ট্রাকচারিং করতে পারবেন না, এই জাতীয় রেস্ট্রিকশন কিন্তু পৃথিবীর অন্য কোনো মার্কেটে নেই যেখানে বেজেল 3 এফেক্টিভলি ইমপ্লিমেন্টেড। জি, আচ্ছা, এই যে এই ধরনের যে উদ্যোগ, এই উদ্যোগের ফলে আসলে খেলাপি ঋণ কতটুকু কমবে বলে আপনার মনে হয়? দেখুন, খেলাপি ঋণের একটা বড় অংশ আমি মনে করি এখান থেকে কমে আসা সম্ভব। কারণ খেলাপি ঋণ যেটা হচ্ছে একটা চাঙ্ক দেখেছি আমরা, যে এই যে লসগুলো হলো, যে এই তিনটা কথা বললাম আমরা, যে এটার ফলে ব্যবসা বাণিজ্যে যথেষ্ট যেহেতু ক্যাপিটাল নেই, সো চালিয়ে যেতে কষ্ট হচ্ছে। সো এই জায়গাটায় যদি আমি রিস্ট্রাকচার করতে পারি তারা সবাই ফেরত আসবেন। সেকেন্ড যে লেয়ারটা হচ্ছে যে অগাস্ট মাসের পর থেকে আমরা দেখেছি যে অনেকগুলো জায়গায় শাটডাউন কিংবা এই সমস্ত সিনারিওর কারণে, যে শ্রমিক অসন্তোষ কিংবা ডেলিভারি করা যাচ্ছে না, এই সমস্ত কারণে কিন্তু অনেকগুলো ডিফল্ট হয়েছে। এবং আমাদের সিআইবির সিস্টেমের কারণে নেচারটা এমন যে কোনো একটা ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলে ডিফল্ট করা শুরু করলে তখন কিন্তু আসলে তার থেকে বের হয়ে আসা সম্ভব হয় না, যতক্ষণ না ব্যবসা খুব ভালো হচ্ছে। ওই রিকভারি স্টেজটা যতক্ষণ না আমাদের হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে এই জাতীয় মেজার্স নিতেই হবে। জি জি, আচ্ছা, এই যে আগামী এপ্রিল থেকেই তো দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ডে স্ট্যান্ডার্ডে চলে যাচ্ছে, তো এর পক্ষে বিপক্ষে আপনার মতামত কি? একটু আগে যেটা বলছিলাম যে দেখুন, বেজেল 3 যে স্ট্যান্ডার্ড যেটা আছে, জিরো ডেটের ডিফল্ট, এটা নিয়ে আমরা আপত্তি করার কোনো খুব একটা জায়গা আমাদের নেই, কারণ এটা আমাদেরকে যেতেই হবে কোনো না কোনো পয়েন্টে। পয়েন্ট হচ্ছে যে এটা এখনই করতে পারবো কিনা আমরা। সেকেন্ড হচ্ছে যে সেটা করতে গেলে আসলে আমাদের অনেকগুলো জিনিস রিমুভ করা দরকার ছিল, যেমন সিআইবি ক্রস ডিফল্ট, যেটা বললাম যে সিআইবি ক্রস ডিফল্ট, তারপর আপনার রিস্ট্রাকচারিং রেস্ট্রিকশনস, এই জিনিসগুলো যদি না তুলে আমরা বেজেল 3-তে ট্রানজিশন করার চেষ্টা করি, সেটা আত্মঘাতী হবে। জি, আচ্ছা, এই যে মানে এই যে আপনি যে আমরা যে বলছিলাম বারবার যে ওই কোনো প্রভাব পড়তে পারে কিনা, তো এই ক্ষেত্রে আসলে কোন কোন প্রভাব পড়তে পারে বলে আপনি শঙ্কা করছেন বা আপনার মনে হয়? দেখুন, হিস্ট্রি বলে যে সব ধরনের প্রভাবই হয়। জি জি, সো এটা দিয়ে প্রভাব পড়বে না এটা আশা করাটা ঠিক না, বাট প্রভাব তো ভালো মন্দ দুই রকমই হয়। যে আমরা যদি গিয়ে বলি যে যেমন ধরেন যে এই আমরা যদি দেখা যাক যে যদি বলি আমরা যে সেন্ট্রাল ব্যাংক যে রিস্ট্রাকচারিং করছে, এটাও এক ধরনের ভালো প্রভাব বিস্তার করা হচ্ছে, সেটা তো ভালো প্রভাব। ইস্যুটা আপনি যেটা বলার চেষ্টা করছেন সেটার ব্যাপারে আমি আবার বলি, দেখুন এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে বোর্ড এবং ম্যানেজমেন্ট ব্যাংকের তারা যাতে নৈতিকভাবে কাজ করেন, তাদের যে ডিউটি আছে, তাদের যে ফিডুশিয়ারি অব্লিগেশন আছে, সেটা যদি তারা ফুলফিল করেন তাহলে আমি মনে করি না বাকিটা কোনো ইস্যু। আচ্ছা, যে খেলাপি ঋণ কমাতে মানে আপনার পরামর্শ কি, এটা বিস্তারিতভাবে যদি বলেন। খেলাপি ঋণ কমাতে গেলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে বের করতে হবে যে কেন খেলাপি হচ্ছে।
যেটা উইলফুল ডিফল্ট, সেখানে আপনার আসলে কিছু করার নেই। ওটা মাফ করলেও লাভ নেই, আপনার ওটাকে রিস্ট্রাকচার করেও কোনো লাভ নেই। কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে আন্ডারলাইন বিজনেস রিজনসে আপনার ঋণ খেলাপি হচ্ছে, সেই জায়গাটাতে আসলে রিস্ট্রাকচারিং ছাড়া কোনো অপশনই নেই। এটা কারণ দেখা যায় কি যে একটা ব্যবসায় যে পরিমাণ ঋণ আছে সেটা ফেরত দিতে পারছে না, তার মানে কি এখানে হয় আপনাকে ইকুইটি ঢোকাতে হবে, কিংবা এই ব্যবসাটাকে নিজের থেকে প্রফিট আর্ন করতে হবে। দুটোর একটাও যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে একমাত্র রাস্তা হচ্ছে যতটুকু জেনারেট করতে পারছে ক্যাশ, সেই অনুসারে লোনটাকে রিস্ট্রাকচার করা। এটা ছাড়া কিন্তু আসলে অন্য কোনো অপশন কাজ করে না। এই যে বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, এতে কি আসলে ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, তার ফলে কি দেখা যাবে যে খেলাপি ঋণকে আদৌ কি কমবে? আপনার কি মনে হয়? খেলাপি ঋণ আমার ধারণা অনেকই বাড়বে, যার মধ্যে আমরা এখন যেটা দেখব এটার একটা বড় চাঙ্ক এসছে আসলে আমরা যে ইন্টারেস্ট রেট হাইক, মানে দুটো এফেক্ট হয়েছে আমাদের গত বছর। আপনার এক নম্বর হচ্ছে ইন্টারেস্ট রেট 9% কাছাকাছি থেকে 14-15-16% লেভেলে চলে গেছে। সেকেন্ড হচ্ছে যে আমাদের যে ক্রেডিট ফ্লো, যেটা যে ওয়ার্কিং ক্যাপিটালের সাপ্লাই, সেটা কিন্তু ড্রাস্টিক্যালি কমে এসছে। মানে আপনি যদি ডলার টার্মসে চিন্তা করেন, আমাদের প্রায় 30-40% রিডাকশন হয়েছে। আমরা কত ডলারের র মেটেরিয়াল ইম্পোর্ট করতে পারবো, প্রসেস করতে পারবো ওইভাবে হিসাব করলে। সো এই দুটো এফেক্টের কারণে কিন্তু ব্যবসা বাণিজ্য, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং একটা বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। তো এই চাপটা থেকে বেরোতে গেলে আসলে আমাদের যতক্ষণ ইকোনমিক সিনারিও টার্ন করছে আর একটু গ্রোথের দিকে আমরা ফেরত যাচ্ছি, তার আগে এটা রিকভারি আসলে খুব একটা হবে না। জি, আর বর্তমানে সুদহার আসলে খেলাপি ঋণের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? বর্তমানে যে সুদহার যেটা হয় যে আপনার যেটা বললাম যে 9 থেকে যখন 14-15 লেভেলে 16% লেভেল পর্যন্ত চলে যায়, একটা বড় অংশ কিন্তু তখন আর এটা ফেরত দিতে পারেন না টাকা। কারণ দেখা যায় যে আন্ডারলাইন যে রিটার্ন যেটা আসছে ব্যবসা থেকে, সেটা আসলে এই ইন্টারেস্ট পেমেন্টের জন্য সাফিসিয়েন্ট না। ফলে তখন যেটা হয় যে ওই ব্যবসাগুলো তখন ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। সো আমরা যেটা স্পষ্ট দেখতে পাই যে হিস্টোরিও বলে আমাদের যে ইন্টারেস্ট রেট যখনই বেড়েছে তখনই খেলাপি ঋণ বাড়তে বাধ্য। সেটা কতখানি বাড়বে সেটা আসলে আরও যেহেতু অনেকগুলো পারিপার্শ্বিক সিনারিওর উপরে ডিপেন্ড করে, সেই জন্য সেখানে এটা আসলে আগে থেকে বলা মুশকিল। জি, অসংখ্য ধন্যবাদ আশরাফ আহমেদ এই সময়ের বাণিজ্যে আসার জন্য। থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বাংলাদেশ ব্যাংক যে খেলাপি ঋণ দিবে সে বিষয়ে। আর এর জন্য সরাসরি আমাদের স্টুডিওতে এসে আলোচনার জন্য উপস্থিত ছিলেন ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। ডলার সংকটে জ্বালানি সহ নিত্যপণ্যের এলসির দায় সহজে শোধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানি ও স্বর্ণ আমদানির নীতিমালা কার্যকর শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, স্বর্ণ আনতে ব্যাগেজ রুলের ব্যাপক অপব্যবহার হচ্ছে। সরাসরি আমদানি না করে ব্যাগেজ রুলসের মাধ্যমে বেশি স্বর্ণ আসছে। এছাড়া বাংলাদেশকে চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা ঠিকমতো একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো, যেমন আপনার ইন্ডাস্ট্রির জন্য এবং ট্রান্সপোর্টের জন্য যে জ্বালানি, ফসিল ফুয়েল বলেন, গ্যাস বলেন, এগুলো তো না হলে দেশ চলবে না। এইগুলোর বিল বৈধ ঠিকমতো দিতে পারতেছে না এবং ডলারের ক্রাইসিসের কারণে চরম প্রবলেম হচ্ছে। বাজারে প্রচুর স্বর্ণ, আমার বাংলাদেশের এত জুয়েলারি, সেখানে এত স্বর্ণ, রেগুলার স্বর্ণ আসছে, বিক্রি হচ্ছে, কিন্তু আমার আমদানির কোনো রেকর্ড নাই। আমার আমদানির রেকর্ড খুবই সামান্য, ব্যাপক মিসইউজ হচ্ছে। সেক্ষেত্রে আমরা হয়তো ব্যাগেজ রুলটাকে একটু চেঞ্জ করব, সংশোধন করব, ঠিক করব। এবার বন্দর বাণিজ্যের খবর। পণ্যের ওজনের পরিবর্তে পণ্য বহনকারী ট্রাকের চাকার সংখ্যার উপর শুল্ক পরিশোধের কারণে বেনাপোল বন্দর দিয়ে কমেছে ফল আমদানি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল, ভারত থেকে বিভিন্ন ধরনের ফল, সবজি বা মাছ আমদানির ক্ষেত্রে আগে এই সমস্ত পণ্যের ওজনের উপরে শুল্ক আদায় করা হতো। তবে 2024 সালের 23শে জুলাই
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই শুল্ক আদায়ের ক্ষেত্রে নতুন নিয়ম নির্ধারণ করে, অর্থাৎ ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকে চাকার উপরে বেঁধে দেওয়া হয় যে শুল্ক আদায়ের পরিমাণ। এতে বেনাপোল বন্দর দিয়ে কয়েক মাস যাবৎ ফল আমদানি যেমন কমেছে, তেমন সরকারের রাজস্ব আয়ও কিন্তু কমেছে। তবে আমরা দেখতে পেয়েছি যে আমদানিকারকরা তাদের যে লোকসান তারা পুষিয়ে নিতে পণ্যবাহী ট্রাকের ধারণ ক্ষমতার অতিরিক্ত তারা পণ্য পরিবহন করছে। এতে কিন্তু যেমন সড়কের ক্ষতি হচ্ছে, তেমন কিন্তু সড়ক যে দুর্ঘটনার ঝুঁকি সেটি কিন্তু দিন দিন বাড়ছে। আমরা যে রাজস্ব বোর্ডের এনবিআর পরিসংখ্যান মতে যেটি দেখতে পেয়েছি, তাতে 3টি স্ল্যাবে কিন্তু এই শুল্ক আদায়ের নিয়ম নির্ধারণ করা হয়। এতে তৃতীয় স্ল্যাবে আমরা দেখতে পেয়েছি যে আনার বা আমদানির ক্ষেত্রে 6 চাকার ট্রাকে বাধ্যতামূলক 23 টনের ডিউটি পরিশোধ করতে হবে এবং 10 চাকার ট্রাকে 26 টনের, 12 চাকার ট্রাকে 27 টনের, 14 চাকার ট্রাকে 28 টনের এবং 16 চাকার ঊর্ধ্বে যে সমস্ত পণ্যবাহী ট্রাকে এই সমস্ত ফল বা সবজি আমদানি হবে তাতে কিন্তু 29 মেট্রিক টনের শুল্ক পরিশোধ করতে হবে। এবং এই নিয়ম মানার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে আমদানিকারকরা তারা কিন্তু অনেকে অনিয়ম করে ট্রাকের যে ধারণ ক্ষমতা আছে তার অতিরিক্ত পণ্য পরিবহন করছেন এবং প্রায় কিন্তু এই সড়কের দুর্ঘটনা বাড়ছে এবং সড়কের যে ধারণ ক্ষমতা তার বেশি কিন্তু পণ্য পরিবহন করায় কিন্তু সড়কের নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন ঠিক রোজার আগে একদিকে 10% শুল্ক বৃদ্ধি এবং এই স্ল্যাব সিস্টেমে আমদানি পণ্যের শুল্ক আদায়ের ক্ষেত্রে তারা কিন্তু ক্ষতির মুখে পড়ছেন, যার কারণে অনেক আমদানিকারকরা কিন্তু বেনাপোল এই স্থলবন্দর দিয়ে কিন্তু ফল আমদানি বা সবজি আমদানি কমিয়েছেন এবং এই আমদানি কমার কারণে কিন্তু বর্তমানে আমরা দেখতে পেয়েছি যে গত 6 মাসের ব্যবধানে বিভিন্ন ধরনের ফলে কিন্তু প্রতি কেজিতে আমদানির শুল্ক কিন্তু প্রায় 100 টাকা বেড়েছে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর দিয়ে যে স্ল্যাব সিস্টেমে ট্রাকের চাকার অনুপাতে যে আমদানি শুল্ক আদায়ের কারণে যে বেনাপোল বন্দর দিয়ে আমদানি কমেছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে। রাজস্ব বাড়াতে সারা দেশে করের আওতা বাড়ানোর জন্য জেলা প্রশাসকের নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিশেষ করে ব্যবসায়ী এবং পেশাজীবীদের ট্যাক্স প্রদানে উদ্বুদ্ধ করার কথা বলেন তিনি। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ডিসি সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ট্যাক্স রেট বাড়িয়ে যে রাজস্বটা যেটা আরও বিস্তৃত করতে পারি, সেটা ইভেন প্রত্যন্ত অঞ্চলে আপনি ট্যাক্স কি ঢাকা চিটাগাং বড় শহরে করবেন, অনেক ইস্যু আছে, সেখানে ডিসিদের অনেক এখতিয়ার আছে। সেই মোট কথা ট্যাক্স অ্যাবিলিটি আমার রাজস্ব যদি আমি না বাড়াই, জোর করে রেট বাড়িয়ে না, মানে আপনার নেটটা বাড়াইলে আমি দেখলাম তো আপনার ট্যাক্স আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আছে কয়েক লক্ষ, কালকে দেখলাম যে 50 লক্ষ 60 লক্ষ, ট্যাক্স দেয় মাত্র 5 লক্ষ লোক ভ্যাট রেজিস্ট্রেশন। এটা কোনো সম্ভব? এবার পুঁজিবাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে ঢাকা পুঁজিবাজার এর লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। তো গতকালকে আমরা দেখেছিলাম যে 416 কোটির কাছাকাছি লেনদেন হয়েছে ঢাকা পুঁজিবাজারে এবং 3টি সূচকের মধ্যে 2টি সূচকের নিম্নমুখী প্রবণতা ছিল এবং একটি সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল। আজকে দেখতে পাচ্ছি ঢাকা পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসই এক্স, সরিয়া সূচক ডিএসই এস এবং বাছাইকৃত সূচক ডিএস30 3টি কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। আর আজকে এখন পর্যন্ত সর্বমোট লেনদেন হচ্ছে 149 কোটি টাকা। আর যেসব কোম্পানি লেনদেন করেছে তার মধ্যে 227টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 77টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 75টি কোম্পানির শেয়ারের দাম। এখন আমরা দেখি যে 3টি সূচকের প্রধান সূচক ডিএসই এস ইন্ডেক্স সকাল থেকে কোন ধারার মধ্য দিয়ে যাচ্ছিল। গ্রাফিক্যাল শুরুতে দেখতে পাচ্ছি সেটি 5200 পয়েন্টের কাছাকাছি ছিল এবং তারপরে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে মোটামুটি যাচ্ছিল, কিছুটা নিম্নমুখী প্রবণতা ছিল, সেটা খুবই নগণ্য এবং এখন সেটি অবস্থান করছে 5220 পয়েন্টের কাছাকাছি। এবার দেখছি সরিয়া সূচক ডিএসই এস ইন্ডেক্স, সেটি শুরুতে কিন্তু 1154 পয়েন্টে ছিল, তারপরে কিন্তু ঊর্ধ্বমুখী নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছিল এবং এখন দেখা যাচ্ছে যে সেটি প্রায় 1160 পয়েন্টের কাছাকাছি অবস্থায় রয়েছে। এবার দেখব ডিএস30 বা
বাছাইকৃত সূচক সেটি কোন ধরনের গ্রাফের মধ্য দিয়ে আজকে সকাল থেকে গিয়েছে। সকালে দেখতে পাচ্ছিলাম যে এটি 1929 পয়েন্ট এখন রয়েছে এবং কিন্তু সেটা ঊর্ধ্বমুখী নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছিল। আর আজকে যেসব কোম্পানি লেনদেন করেছে সেসব কোম্পানির মধ্যে শীর্ষ 20 যে কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে কার অবস্থান কোথায় সেটা আমরা দেখছি। প্রথমে রয়েছে জিপি, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 345 টাকায়, যার একটি শেয়ার সর্বোচ্চ কিন্তু 345 টাকায় বিক্রি হয়েছে এবং সর্বনিম্ন 341 টাকায় বিক্রি হয়েছে। এবং দেখা যাচ্ছে গতকালকে কিন্তু এর একটি শেয়ার সর্বশেষ 340 টাকা 60 পয়সায় বিক্রি হয়েছিল, আজকে কিন্তু 345 টাকায় বিক্রি হচ্ছে। তার মানে সর্বোচ্চ দামে কিন্তু এটি বিক্রি হচ্ছে। আর ঢাকা প্রধান সূচকের ঢাকা স্টক এক্সচেঞ্জের দেখা যাচ্ছে যে 3টি সূচকই যেহেতু এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে, তার মানে কিন্তু বলাই যাচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু ঢাকা পুঁজিবাজার কিন্তু একটি ইতিবাচক ফলাফল দিচ্ছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা অববাহিকার 115 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন উত্তরের বাসিন্দারা। এই মুহূর্তে রংপুরের মহিপুরে আছেন রিপোর্টার নিশাত ইসলাম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মূলত দুটি দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচি পালন করছে লাগাতার 48 ঘন্টা। তার একটি হলো পানির ন্যায্য হিস্যা এবং অন্যটি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এবং আমি এখন রয়েছি তিস্তার মহিপুর চরে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে চরের মাঝখানে এরকম অসংখ্য প্যান্ডেল করা হয়েছে। তিস্তা অববাহিকার যে 115 কিলোমিটার অংশ রয়েছে নীলফামারী থেকে গাইবান্ধা পর্যন্ত, এবং এই 11টি পয়েন্টে তিস্তা পাড়ের মানুষ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এই কর্মসূচি পালনে সমবেত হচ্ছেন। দুপুর 2টায় আনুষ্ঠানিকতা থাকলেও 10টার পর থেকে আমরা দেখছি যে নদী পাড়ের মানুষরা অংশ নিতে কিন্তু শুরু করেছে। আপনাকে যদি আমি একটু দেখাই, এই যে তিস্তার পাড়ের যে প্যান্ডেলগুলো করা হয়েছে, যে যেহেতু 2 দিনের প্রোগ্রাম এবং যারা এই কর্মসূচিতে অংশ নিতে আসবেন তারা কিন্তু রাত্রিও যাপন করবেন এবং এই প্যান্ডেলগুলোতে রাতে থাকবেন নদী পাড়ের মানুষরা, বিভিন্ন দলের নেতাকর্মীরা যারা অংশ নিতে আসবেন, এবং একই সাথে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, নামাজের ব্যবস্থা করা হয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এবং শুধু অবস্থান কর্মসূচি নয়, অবস্থান কর্মসূচির পাশাপাশি রাতে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে এবং একই সাথে আঞ্চলিক এবং দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। বলা যায় যে লাগাতার যে 48 ঘন্টা কর্মসূচি, এই 48 ঘন্টার কর্মসূচি পালন করা হবে এবং এর মধ্য দিয়ে ভারত যে একতরফা পানি প্রত্যাহার করছে এবং আন্তর্জাতিক নিয়ম নীতি লঙ্ঘন করে তিস্তার পানি উজানে আটকে উত্তরাঞ্চলে মরুকরণের মুখে ফেলছে, বন্যার সময় ক্ষতির মুখে পড়ছে, তারা যেটি বলছেন যে এই কর্মসূচির মধ্য দিয়ে দাবি বাস্তবায়ন হলে তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন। তো সবকিছু মিলে তিস্তার পাড় থেকে এই ছিল আমার কাছে আন্দোলনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। স্বাস্থ্য খাতে $700 মিলিয়ন জালিয়াতি কাজ পাওয়ার কথা ছিল স্বাস্থ্য খাতের ঠিকাদারদের, অথচ দেয়া হয় একটি গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানকে। কেউ আবার কাজের কমিশন পাঠিয়ে দেন প্রকল্প পরিচালকের স্ত্রীর কাছে। এভাবেই বিগত সরকারের আমলে কোভিডকালীন দাতা সংস্থা থেকে পাওয়া অর্থের 9-6 করতে প্রতিটি পদে পদে হয় দুর্নীতি। এসব অপরাধী দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও সম্প্রতি দুদকের দ্বারস্থ হয়েছে আন্তর্জাতিক সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, দাতা সংস্থার অর্থে অনিয়মের ঘটনার ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সংকটে পড়বে দেশ। তাসলিম তৌহিদের প্রতিবেদন। করোনাকালে চিকিৎসা সেবা পেতে মানুষের হিমশিম অবস্থা মনে করিয়ে দেয় কতটা ভঙ্গুর ছিল স্বাস্থ্য ব্যবস্থা। সে সময় মন্ত্রণালয় থেকে শুরু করে হাসপাতাল অনিয়ম দুর্নীতির কালো ছায়া থেকে বাদ যায়নি কোথাও। ঠিক তেমনি আন্তর্জাতিক সংস্থার একটি তদন্ত প্রতিবেদন এসেছে দুদকের হাতে। সেখানে বলা হচ্ছে 2020 সালে এপ্রিলে বিশ্বব্যাংক ও বাংলাদেশ যৌথভাবে কোভিড-19 মোকাবেলায় $600 মিলিয়ন চুক্তি করে। এতে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকেও অতিরিক্ত $100 মিলিয়ন সহায়তা পায়। তদন্ত প্রতিবেদন বলছে, মাস্ক, পিপিই, হাসপাতালের সরঞ্জামাদি, সচেতনতা বিজ্ঞাপন ও অ্যাপ নির্মাণে ঠিকাদারি কাজ দেওয়ায় তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও পিডি ডাক্তার ইকবাল কবির পদে পদে অনিয়ম করেন। কাজ পাওয়া 6 প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণও মিলেছে, তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। আমি তো সেই তখন থেকে ওএসডি হয়ে আছি, এগুলা তখনকার হিসেবের কাজ সাজিয়ে সবকিছুই, এগুলা নিয়ে আমি এখন কথা বলার মতো মুডে নাই ভাই।
তথ্য বলছে গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান জাদিদ অটোমোবাইল পায় মাস্ক পিপি সরবরাহের কাজ, অনৈতিকভাবে কাজ পেয়ে সরবরাহ করে নিম্নমানের সরঞ্জামাদি। একইভাবে পিডির স্ত্রী কোম্পানিকে $29,500 দেয় আর এক ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া কাজ শেষ করার আগে অতিরিক্ত অর্থ পরিশোধ, পিডির পরিচিত প্রতিষ্ঠানকে কাজ দেওয়া সহ নানা অসঙ্গতি খুঁজে পেয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। যদিও এসব নিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান নিজেদের নির্দোষ দাবি করছে, কোনো প্রতিষ্ঠানের আবার পূর্বের ঠিকানায় হদিস মেলেনি। করোনার সময় চলে গেছে গা, এটা 29 নম্বর উঠে গেছিল, কিছুদিন ছিল, ওখান থেকে শ্যামলি চলে গেছে, তারপর আমরা বলতে পারি না। দুদক থেকে আমার সমস্ত কাগজপত্র সাবমিট করা আছে এবং তারা ইনভেস্টিগেশন করে কোনো কিছু পায় নাই, তারপরে তারা আমাকে ছাড়পত্রও দিয়েছে। এ অবস্থায় তদন্ত প্রতিবেদনকে আমলে নিয়ে অপরাধীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে দুদককে পরামর্শ এই আইনজীবীর। এই ইনফরমেশনসগুলোকে যদি এখনই আপনার তাদের মানে আমলে না নিয়ে তদন্ত যদি না শুরু করে, খুব সুন যেটা হবে এই ফরেন ডোনেশনসগুলি, ফান্ডিংসগুলি দাতা সংস্থা থেকে এটা বন্ধ হয়ে যাবে। আর স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন, শুধু স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা নয়, এর সঙ্গে জড়িত থাকতে পারে তৎকালীন মন্ত্রী সহ অন্যরাও। সবকিছু হয়েছে মন্ত্রণালয়ের সংযোগে এবং সেখানে হয়তো তাদের অদক্ষতা অথবা ইচ্ছাকৃতভাবে জিনিসটাকে এটা করা হয়নি। পিডিকে যে আজকে দায়ী করছি, পিডি ইজ এ পার্ট অফ দি গভর্নমেন্ট, পিডির উপরও তো লোক আছে। করোনাকালে মাস্ক কেলেঙ্কারি ঘটনায় জেএমআই গ্রুপের বিরুদ্ধে মামলা করেছিল দুদক, যদিও পরবর্তীতে আসামিদের অব্যাহতি দেয় সংস্থাটি। অতীতে মাস্ক কেলেঙ্কারি ঘটনায় আসামিদেরকে অব্যাহতি দিয়েছিল দুদক। পট পরিবর্তনের পর এখন দেখার বিষয় আন্তর্জাতিক সংস্থা থেকে পাওয়া এই প্রতিবেদনের আলোকে কী ধরনের পদক্ষেপ নেয় সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীতে দিন দিন বাড়ছে সামুদ্রিক কাঁকড়া শিকারীর সংখ্যা। খাদ্য হিসেবে সুস্বাদু হয় চাষের পাশাপাশি সমুদ্র থেকেও শিকার করা হচ্ছে কাঁকড়া। দেশের বাজারে তেমন চাহিদা না থাকলেও বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে, তাই কাঁকড়া শিকার এবং চাষে ঝুঁকছেন অনেকেই। কাঁকড়া রফতানি বাড়াতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সূর্যের আলো ফোটার পরপরই ট্রলার নিয়ে নদী ও সমুদ্র মোহনার দিকে ছুটতে শুরু করেন কাঁকড়া শিকারীরা। শত শত ট্রলার এভাবে পটুয়াখালীর সোনারচর, চরহেয়ার ও তুফানিয়া চরের আশপাশে সমুদ্র মোহনায় কাঁকড়া শিকার করেন। রপ্তানি বাণিজ্যে চিংড়ির পরেই কাঁকড়ার অবস্থান। খাদ্য হিসেবে দুটোই সুস্বাদু। দেশে খাদ্য হিসেবে কাঁকড়ার প্রচলন তেমন না থাকলেও বিদেশে এর চাহিদা ব্যাপক, তাই পটুয়াখালীর উপকূলে দিন দিন বাড়ছে কাঁকড়া চাষ ও শিকার। লাভবান হচ্ছেন এ পেশার সঙ্গে জড়িত অনেকেই। 300 গ্রাম যেটা ওটা আছে 1500 টাকা, সর্বোচ্চ 400-500 গ্রাম যে গ্রেডটা ওটা হয়েছে 2000 টাকা কেজি। এই কাঁকড়া আমরা সিজনালি 4 মাস কাঁকড়া আমরা ধরতে পারি। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে 4 মাসে আমরা 3 থেকে 3.5 লাখ টাকা লাভবান থাকি। ব্যবসায়ীরা জানান, বিদেশে রপ্তানি হয় এখন কাঁকড়ার দাম অনেক বেশি, তাই মাছ শিকারের চেয়েও কাঁকড়া শিকার লাভজনক। এছাড়াও এ খাতে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে অনেকের। 4 দিন 5 দিনের মধ্যে 25,000 30,000 একে দেওয়া হয়। বিদেশের বাইরে মনে করেন আমার করে রেট করি, আমার ঢাকা রেট করি না একটা, তারা কারে আর 1 টাকা। সরকার যদি এটার সুনজর তাকাই তো আমাদের অনেক আমরা খুশি হইতাম। কাঁকড়া রপ্তানি বাড়াতে পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। মৎস্য অধিদপ্তর থেকে কাঁকড়া চাষিদেরকে উদ্বুদ্ধ করার জন্য যতটুকু সম্প্রসারণমূলক কাজকর্ম করার দরকার সেটা আমরা করে যাচ্ছি, তবে কোনো ধরনের কোনো প্রণোদনা আমরা এই মুহূর্তে দিতে পারছি না। বাংলাদেশের 12 প্রজাতির কাঁকড়া মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। 200 থেকে 500 গ্রামের পরিপক্ক কাঁকড়া বিদেশে রপ্তানি করা যায়। এক একটি কাঁকড়া 2 কেজি পর্যন্ত হয়ে থাকে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি হলে শিথিল হতে পারে রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা, ফলে বিশ্ববাজারে বাড়তে পারে জ্বালানি তেলের সরবরাহ। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এমন সম্ভাবনাকে সামনে রেখে টানা 4 দিন ধরে কমেছে জ্বালানি তেলের দাম। এছাড়া শুল্ক যুদ্ধে স্লথ হয়ে যেতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধিও, ফলে কমতে পারে জ্বালানির চাহিদাও। এসব কারণে গেল 4 কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম 3.1% এবং WTI ক্রুডের দাম প্রায় 4% কমেছে। এর মধ্যে সোমবার ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেল প্রতি নেমে আসে $74.59, আর WTI-এর দাম কমে হয়েছে 70.51 সেন্ট। দিনের শুরুর দিকে জ্বালানির দাম 30 ডিসেম্বরের পর সর্বনিম্ন ব্যারেল প্রতি $70.12 নেমে আসে।
ট্রাম্পের সঙ্গে মোদির বন্ধুত্বের পরও যুক্তরাষ্ট্রে ভারতীয়দের ভাগ্যের চাকা ঘুরল না। ফের হাত পা শিকলে বেঁধে 116 অবৈধ অভিবাসীকে আসামির মতো ফেরত পাঠিয়েছে দেশটি। ভারত জুড়ে সমালোচনার ঝড় উঠলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, মার্কিন আইন মেনেই অবৈধ অভিবাসীদের এভাবে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বের পরও দেশটির অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো থামছে না। মোদীর ওয়াশিংটন সফরের আগে ভারতীয়দের হাত পা বেঁধে ফেরত পাঠানো নিয়ে ব্যাপক হইচই হয় ভারতে। বন্ধুত্ব এবং কূটনীতিকে এক পাত্রে মেশাননি ট্রাম্প। দ্বিতীয় দফায় আরও 116 অভিবাসীকে হাত পা শিকলে বেঁধে ভারতে পাঠিয়েছে দেশটি। বিরোধীদের তোপের মুখে মার্কিন প্রশাসনের সঙ্গে এ বিষয়ে আলোচনার কথা জানিয়েছে বিজেপি সরকার। তবে সে আলোচনা যে ফলপ্রসূ হয়নি তা ফেরত আসা অভিবাসীদের সঙ্গে কথা বলেই জানা যায়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে এক অভিবাসী জানান, বিমানে থাকা অবস্থায় তাদের বেঁধে রাখা হয়েছিল, এমনকি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে রাখা হয়। এতে আবারও ভারত জুড়ে শুরু হয়েছে কড়া সমালোচনা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, মার্কিন আইন মেনেই অবৈধ অভিবাসীদের এভাবে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প। তবে মহিলা ও শিশুদের শিকল হাতকড়া পরানো হয়নি বলেও সে সময় জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।